উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে একটানা ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তৃতীয় ধাপে ভোট হচ্ছে ৮৭টি উপজেলায়। ভোট কেন্দ্রে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত করা হয়েছে ২২টি উপজেলার ভোট। উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণের সবশেষ তথ্য নিয়ে আরো জানাতে চট্টগ্রাম এবং নওগাঁ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, ইতিমধ্যে ১ ঘন্টা পেরিয়ে গেছে, ভোট গ্রহণ শুরু হয়েছে। এই মুহূর্তে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? সার্বিক ব্যবস্থাপনা নিয়ে জানাবেন। আজকে তৃতীয় দফায় চট্টগ্রামের ৪টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ইউপি নির্বাচন। এগুলি হচ্ছে বোয়ালখালী, চন্দনাইশ, পটিয়া এবং আনোয়ারায়। আমরা এই মুহূর্তে যে কেন্দ্রে আছি, এখানে দেখা যাচ্ছে আসলে ভোটারের আমরা সরব উপস্থিতি দেখেছি। বেশ কয়েকটা কেন্দ্র ঘুরে আমরা যেটা দেখেছি, এখানে ভোটারের সরব উপস্থিতি আপনি নিশ্চয়ই দেখছেন। এবং ভোটাররা আমাদের যেটা বলছেন, তারা উৎসব মুখর পরিবেশেই ভোট দিচ্ছেন। এবং এই সাম্প্রতিক সময়ে যে অনুষ্ঠিত হয়ে যাওয়া যে সমস্ত উপজেলার নির্বাচন আমরা পর্যবেক্ষণ করেছি, আমরা আজকে দেখছি সে একটু ব্যতিক্রম দেখছি। এখানে অন্যান্য সময়ের তুলনায় আমরা দেখেছি সাধারণত ভোট শুরু হওয়ার পরে ভোটার উপস্থিতি খুব বেশি থাকে না, কিন্তু আমরা এই যে কয়েকটা কেন্দ্র ঘুরেছি সকাল ৮টা থেকে, আমরা দেখেছি মোটামুটি ভোটার উপস্থিতি আমরা সরব উপস্থিতি দেখেছি। এবং কয়েকজন প্রার্থীর সাথে আমরা কথা বলেছি, তারাও বলছেন ভোটারের উপস্থিতি দেখে তারাও আসলে সন্তুষ্ট। এবং কয়েকজন প্রার্থী আমাদেরকে বলছেন এই ধরনের ভোটার উপস্থিতি যদি শেষ পর্যন্ত থাকে, তাহলে সার্বিকভাবে তারা সন্তোষ প্রকাশ করছেন। এবং এখন পর্যন্ত আমরা যেখানে আছি আনোয়ারা উপজেলা, এখানে কোথাও কোনো ধরনের গোলযোগের খবর পাইনি এবং মোটামুটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। এই কেন্দ্রে ভোটার আছে, আমি যেখানে আছি ৫,০৪৮ জন ভোটার এখানে মোট আছে। এবং প্রিসাইডিং কর্মকর্তা যিনি আছেন তিনি বলেছেন এই পর্যন্ত ভোট গ্রহণের পরিস্থিতি সন্তোষজনক বলে তিনি জানিয়েছেন। এবং তিনি বলছেন এই ধারা অব্যাহত থাকলে তিনি বলছেন দিন শেষে সেটা ৫০% বেশি দাঁড়াবে বলে তিনি আশা প্রকাশ করছেন। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, আমরা দেখেছি মোটামুটি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং মোড়ে মোড়ে পুলিশ এবং বিজিবির টহল দেখেছি এবং র্যাবের উপস্থিতিও আমরা দেখেছি। মোটামুটি অন্যান্য যে সমস্ত এলাকা আছে, চন্দনাইশ, বোয়ালখালীতে আমরা খবর নিচ্ছি, সেখানে ভোট গ্রহণ শুরু হয়েছে যথাসময়ে এবং কোথাও কোনো ধরনের গোলযোগের খবর আমরা পাইনি। সবুজ, ইতোমধ্যে যারা ভোট দিয়েছেন তাদের মধ্য থেকে কেউ কি কোনো অভিযোগ করেছেন ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে? না, আমরা ভোটারের সাথে কথা বলেছি, ভোট দিয়ে গেছেন এবং ভোট দিতে যাচ্ছেন। কেউ আসলে কোনো ধরনের অভিযোগ করেননি। আমরা দেখেছি একজন বৃদ্ধা ভোটার, মানে বয়স ৮০ বছরের বেশি একজন চলে গেছেন, তার সাথে কথা বলেছিলাম। তিনি সন্তোষ প্রকাশ করে বলেছেন ভোট দিতে তাদের কোনো অসুবিধা হয়নি। তবে এই কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হতে ৫ মিনিট দেরি হয়েছে বলে আমাদেরকে এখানকার যারা কর্মকর্তা আছে তারা জানিয়েছেন। কারণ তাদের টেকনিক্যাল কারণে তারা বলেছেন ভোট গ্রহণ শুরু করতে ৫টা মিনিট তাদের দেরি হয়েছে। অন্যদিকে ভোটাররা আসলে বলেছেন তারা স্বতঃস্ফূর্ত
সুস্থভাবে আছে এবং আপনি দেখছেন এখানে একজন প্রার্থীরা আসছেন এবং পুলিশ র্যাবের গাড়ি ঢুকছে। মোটামুটি এই কেন্দ্রটা আসলে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে এবং আনোয়ারা কেন্দ্রে যে সমস্ত কেন্দ্র আছে সবগুলি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে আমাদেরকে নির্বাচন কমিশনের তরফ থেকে বলেছে। আপনি দেখছেন এখানে একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী কেন্দ্রে প্রবেশ করছেন এবং একটু আগে এখানে চেয়ারম্যান প্রার্থীরাও কেন্দ্র পরিদর্শন করেছেন। তারা বলেছেন তারা ভোটারের উপস্থিতিতে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং এখন পর্যন্ত তারা কোথাও কোনো ধরনের গোলযোগের খবর পাননি বলে আমাদেরকে জানিয়েছেন। আপনি দেখছেন এখানে মোটামুটি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশের পাশাপাশি র্যাব এবং বিজিবির টহল অব্যাহত আছে এবং তারা আমাদেরকে বলেছেন তারা সক্রিয় আছে যাতে কোথাও কোনো ধরনের গোলযোগ না হয় সেজন্য তারা তৎপর আছে। সবুজ, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা যাচ্ছি নওগাঁয়, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী সাদিকুল ইসলাম। সাদিকুল, আমরা যেমনটি চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে শুনছিলাম সবুজের কাছ থেকে, আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানে ভোটার উপস্থিতি কেমন দেখছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, কোনো অভিযোগ আছে কিনা ভোটারদের? আপনি জানেন যে দ্বিতীয় ধাপে নওগাঁ, আজকে কিন্তু রানীনগর এবং আত্রাই এই দুটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা শুরুতে কিছুটা ভোটারদের উপস্থিতি দেখলে এখন কিন্তু ভোটার উপস্থিতি অনেকটাই কম। আমি আপনাকে যদি দেখাতে চাই, আপনি দেখবেন যে এই কেন্দ্রে এখানে আপনার রায়নগর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র, এটি রায়নগর উপজেলা সদরে। এই কেন্দ্রে কিন্তু আমরা যেটি দেখেছি যে এখন কিন্তু বিচ্ছিন্নভাবে একজন করে ভোটাররা আসছেন এবং তারা কিন্তু ভোট প্রদান করছেন। কিন্তু এখানে আমরা কিন্তু লাইন কোনো দেখতে পাইনি যে লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছেন, এরকমটি কিন্তু আমাদের চোখে এখনো পড়েনি। এখানকার প্রিজাইডিং অফিসার যেটি বলছেন যে আসলে সকালবেলা এখানে এই কারণে হয়তো বা ভোটার উপস্থিতি অনেকটা কম, বেলা বাড়ার সাথে সাথে হয়তো এখানে আপনার ভোটার সংখ্যা উপস্থিতি আরো বৃদ্ধি পাবে। আপনাকে জানাই যে আপনি এই দুটি উপজেলায় কিন্তু মোট ভোটার সংখ্যা প্রায় 1.25 লাখের উপরে। আর এখানে চেয়ারম্যান পদে রায়নগরে আপনার 9 জন এবং আত্রায়ে কিন্তু 8 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা যেটি বলছেন যে শুরুতে তাদের কিন্তু ভোটের যে পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক ছিল, কিন্তু দিন যত গিয়েছে তখন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে তাদের কিন্তু একে অপরকে হুমকি প্রদান এবং নানা ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ, এমনকি এখানে মারপিটের ঘটনাও ঘটেছে। আপনাকে আর কি তথ্য আমি জানাবো যে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক তৎপর। এখানে রানীনগর আত্রাই আমরা যেটা দেখেছি যে এখানে আপনার পুলিশ, আনসার ভিডিবির পাশাপাশি এখানে কিন্তু আমরা র্যাব, আপনার বিজিবির টহলও আমরা দেখেছি এবং এখানে প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও কিন্তু আপনার এখানে মোবাইল টিম নিয়ে নিয়োজিত আছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন বলে আমাকে জানিয়েছেন। এই ছিল মোটামুটি আমার কাছে এখানকার নির্বাচন পরিস্থিতি। চট্টগ্রাম এবং নওগাঁ থেকে উপনির্বাচনের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসে খুলনার কয়রা উপজেলার 7টি ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে বেড়ি বাঁধ ভেঙে অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হাজারো মানুষ। তৈরি হয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রাম এটি। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রামটি। পানি এখনো নামেনি। বাড়িঘর যে গরিব মানুষজন প্রতি বছর যদি এবার ভাঙে তাহলে বাড়িঘর তৈরি করা খুবই সমস্যা, যার কারণ হলো এই এলাকার আমরা বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাঁধ হয়ে যাওয়ার পরে তারপরে পানি কল দিয়ে সুরে নদীতে নেমে যাবে, আর এই পানিটা হচ্ছে আপনার জোয়ারে এখন ভর্তিছে, ভাটায় আবার সরে যাবে। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে গ্রামবাসী। সবচেয়ে বেশি বিপদে নারী ও শিশুরা। নেই পর্যাপ্ত খাবার, সুপেয় পানির সংকটও তীব্র। সব জায়গায় পানির বেশি লবণাক্ত পানি, তার জন্য আমরা মিষ্টি পানি পাই না, সেজন্য পানির কষ্ট। ওইখানে ঘরের অর্ধেক সন্নিকুর মাটি সব ভিগি বাড়িয়েছে, ঘরের ভিতরে থাকার কোনো আশ্রয় নেই। সেই সঙ্গে তৈরি হয়েছে গবাদি পশুর খাবারের সংকট। গবাদি পশু রাখার জায়গা পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে মালিকেরা। গবাদি পশু তো এই যখন ভেঙে গেছে তখন ওর সব বুক সমান পানি উঠে গেছে, তারপর কি করি ছাগল আস্তে আস্তে বাইর করে নিয়ে গেছি। ভেঙে যাওয়ার পর থেকে পানি জমা গিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যা হচ্ছে, পানিরও সমস্যা, খাওয়া দাওয়ারও সমস্যা। আর এই পর্যন্ত কেউ বাঁধতে আসেও এদিকে, আর কেউ দেখাশোনা করতেও আসেনি এখনো।
কয়রা উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভেসে গেছে শতাধিক চিংড়ির ঘের। স্থানীয়রা বলছেন দুর্বল হয়ে পড়ায় জোয়ারের সময় এখনো ভাঙছে বাঁধের কোনো কোনো অংশ। এক পাশে সুন্দরবন, আরেক পাশে জনবসতি। ঘূর্ণিঝড় রিমাল আসার পর থেকে এখানকার মানুষ পানিবন্দী। এখানে নেই পানি, রয়েছে খাবারের সংকট। গত 2 থেকে 3 দিন ধরে সরকারের পক্ষ থেকে বা জনপ্রতিনিধির পক্ষ থেকে কেউ আসেননি এখানে দেখাশোনা করতে। মোহাম্মদ ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কয়রা, খুলনা। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বাগেরহাটের পানগুছি ও বলেশ্বর নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে মোড়লগঞ্জ ও শরণখোলার বিস্তীর্ণ অঞ্চল। 3 দিনে ভেঙে যাওয়া বাঁধ সংস্কার না হওয়ায় এখনও লোকালয়ে পানিতে নিমজ্জিত। বাড়িঘর হারিয়ে খেয়ে না খেয়ে দিন যাপন করছেন এখানকার মানুষ। পানগুছি নদীর 410 কিলোমিটার বাঁধ ভেঙে 1.5 কিলোমিটারের বেশি বাঁধ উপচে প্লাবিত হয়েছে বাগেরহাটের মোড়লগঞ্জের বারৈখালী, বৈবনিয়া ও পঞ্চপুরন ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ। ঘূর্ণিঝড় রিমাল আঘাতে 3 দিন পরেও বাঁধ সংস্কার শুরু হয়নি। এখনও জোয়ারের পানিতে ভাসছে বাড়িঘর, ক্ষেত খামার। আশ্রয় ও সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন গ্রামবাসী। 17 বছর ভিতরে কোনো কাজ আমাদের এই এলাকায় হয়নি। আমাদের এই বাঁধ ভেঙে যাওয়ার পরে কোনো জিওব্যাগ বা কোনো পানি উন্নয়নের বোর্ড আসে না। আমরা এখন বর্তমানে আছি ঝুঁকিপূর্ণভাবে, কারণ এখানে পানি আসতেছে যাইতেছে। অন্যদিকে শরণখোলার বলেশ্বর নদীর বাঁধ ও রিংবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে রায়েন্দা ইউনিয়নের রাজুর গ্রাম ও শরণখোলা সদরের বেরিবাঁধের রিংবাঁধ এলাকা। মাঠ থেকে শুরু করে বাড়িঘর, রাস্তাঘাট প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 5000 মানুষ। এখানে জীবনযাপন এখন দুর্বিষহ। জোয়ারের পানি ঢোকে আমাকে রান্না বাড়া করার কোনো কাজে না। 2-3 দিন পরে তামাইতে অনাহারে। এখন পর্যন্ত এই পানি ওঠে, জোয়ারে উঠতে আছে, তাই ঠিক করার মতো তো কায়দা এখন পর্যন্ত হয় নাই। জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে সহায়তা। এছাড়া বাঁধ সংস্কারে উদ্যোগ নেওয়া হচ্ছে। অর্থ বরাদ্দ দিয়েছি, চাউল দিয়েছি, শুকনা খাবার দিয়েছি। ঘর বাড়ি অনেক ভেঙে গেছে। এটা আসলে আমরা অ্যাসেসমেন্ট করার পরে ওদের আদার সহযোগিতা লাগে সেটি আমরা করব। যত দ্রুত সম্ভব এই সকল বাঁধের মধ্যে দিয়ে যেন পানি না আসে সেই বিষয়ে আমরা ইসলাম মহাদেশের কথা বলে সেই ব্যবস্থা গ্রহণ করলাম। তবে শরণখোলা ও মোড়লগঞ্জে ক্ষতিগ্রস্ত মানুষের পরিসংখ্যান নেই স্থানীয় প্রশাসনের কাছে। গৃহস্থলীর পানি এখনো নামেনি। 3 দিন ধরে নেই বিদ্যুৎ সংযোগ। এর সাথে শুরু হয়েছে সুপেয় পানির সংকট সহ নানা সমস্যা। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শরণখোলা। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি নিয়ে আরও জানাতে এবার পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোখলেসুর রহমান। মোখলেসুর, পটুয়াখালীর খেপুপাড়ায় প্রায় 100 কিলোমিটারের উপরের গতিতে ঘূর্ণিঝড়টি আঘাত হেনেছে। তো এখানে মৎস্য এবং কৃষিতে কি পরিমাণে ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি নিরূপণ করা গেছে কি? জি, আপনি জানেন যে ঘূর্ণিঝড় রিমেলে পটুয়াখালী আপনার 8টি উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলাপাড়া, 10 মিনা, গলাচিপা এবং রাঙামাটি। এই 4 উপজেলায় এত বেশি ক্ষতিগ্রস্ত মানুষ যা পরিমাপ করাও এখন পর্যন্ত সম্ভব হয়নি। জেলা প্রশাসন সূত্রে মূলত যেটা জানিয়েছে যে এখন পর্যন্ত তারা প্রাথমিকভাবে যে ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করেছেন তাতে প্রায় 30 কোটি টাকার মতো মাছ ভেসে গেছে। অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে তাও 13-14 কোটি টাকার মতো। এছাড়া বিদ্যুৎ বিভাগে বিশেষ করে যেহেতু বিদ্যুৎ বিভাগে যেহেতু আপনার ক্ষয়ক্ষতি যেটা হয়েছে সেটা অনেক বেশি, কারণ হচ্ছে আমাদের এই জেলার ম্যাক্সিমাম হলো পল্লী বিদ্যুতের আওতাধীন। এই পল্লী বিদ্যুতের মূলত হাজার হাজার কিলোমিটার লাইন আছে। এই লাইনগুলো এখন পর্যন্ত তারা সচল করতে পারেনি এবং তারা নিরূপণও করতে পারেনি যে তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ এইসব ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য আমাদের যে ধরনের বেড়িবাঁধের কথা ছিল সেই বেড়িবাঁধ তো নেই এবং এখনো জোয়ারের পানি প্রবেশ করতেছে এবং আকাশ মেঘলা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং এই পানি এখনো পরিপূর্ণভাবে নেমে যায়নি। আমাকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেটা জানিয়েছেন যে তাৎক্ষণিকভাবে তারা বেড়িবাঁধের 14 থেকে 15টি পয়েন্ট নিরূপণ করতে পেরেছেন। তার মধ্যে 4-5টি পয়েন্ট তারা রিপেয়ার করতে পেরেছেন, বাকিগুলো কাজ চলমান আছে। এছাড়া এই কিছু পানি নামা শুরু করছে, যেসব এলাকায় আবার পানিবাহিত সমস্যাও তৈরি হচ্ছে। পটুয়াখালীর এই দুর্যোগপূর্ণ, আপনি জানেন যে পটুয়াখালীর এই দুর্যোগ প্রবণ এলাকা পরিদর্শনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আগামীকালকে কলাপাড়ায় সফর করতেছেন। তার সফরকে ঘিরে মূলত এখানকার প্রশাসন এখন ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি তার সফরকে সফল করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এই ছিল
পটুয়াখালী থেকে আমার কাছে সব শেষ। পটুয়াখালী থেকে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মোখলেসুর রহমান। তাণ্ডব চালিয়ে রিমাল বিদায় নিলেও উপকূলে রেখে গেছে ক্ষতচিহ্ন। ঘরবাড়ি ও সহায় সম্পদ হারিয়ে দিশেহারা বাসিন্দারা ঘুরে দাঁড়ানোর লড়াই কিভাবে শুরু করবেন তা নিয়ে আছে উদ্বেগ। এদিকে তীব্র বাতাস নয়, বেশি ক্ষতি হয়েছে দীর্ঘ সময় জুড়ে চলা বৃষ্টিতে। পটুয়াখালীর কলাপাড়ার দক্ষিণ গৈয়াতলা গ্রামের বাসিন্দা মাজেদা বেগম। 5 ছেলের সবাই থাকেন আলাদা। স্বামী মারা গেছেন 20 বছর আগে। প্রতিবেশীদের অনুগ্রহে চলে সংসার। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বসতঘর হারিয়ে পড়েছেন বিপাকে। আমার কোনো আছে, আমি তো বাসায় না এখন বাসটায় আছি। ঠাই যাই ওই মানের ঘরে নামাজ পড়ি, মানের ঘরে যাইয়ে ঘরের মধ্যে কেমনে থাকুন, তার তো কোনো কায়দা দেখিনি। শুধু মাজেদা বেগমেরই নন, এ গ্রামের আরো অন্তত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে 500 জনের। গ্রামবাসী যেটি বলছেন, এই ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি তাদের আরেকটি বড় দুঃখ রয়েছে আন্ধারমানিক নদীর তীর ঘেঁষায় বেড়িবাঁধটি। এ বেড়িবাঁধটি উপচিয়ে সোমবার পানি ঢুকেছে লোকালয়ে, যার কারণে নষ্ট হয়েছে ফসলের ক্ষেত। নীলগঞ্জ ইউনিয়নের গৈয়াতলা, হাকিমপুর, মোস্তফাপুর সহ গ্রামের সংখ্যা অন্তত 40টি। চারপাশ ঘিরে আছে আন্ধারমানিক নদী। ঘূর্ণিঝড় রিমালের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধের অন্তত 3 কিলোমিটার এলাকা। স্থানীয়রা বলছেন এই ইউনিয়নের বাসিন্দা অন্তত 50,000। রিমালের হানায় কারো উড়ে গেছে ঘরের চালা, কেউ হারিয়েছেন ঘেরের মাছ, নষ্ট হয়েছে ক্ষেতের ফসল ও সবজি। ক্ষেতগুলা এই ক্ষেতগুলা মনে করেন আড়ি রোপণ করছে, ওই জাহাজ দেশে বেড়া দেশে, এগুলো তো কিচ্ছু নাই, এগুলো সব শেষ। গ্রামবাসী বলছেন গতি কম থাকলেও ঝড়টি বেশিক্ষণ স্থায়ী হওয়ায় ক্ষয়ক্ষতি বেড়েছে। রিমালের তাণ্ডবের হাত থেকে রেহাই পায়নি এখানকার কোনো পরিবার। ঘরের তো ক্ষতি হয়েছে, গাছ গাছ পরিয়ে টরিয়ে ওই 2 ঘর দুয়ারে কারেন্টের এই ছোট্ট বুট্টে সব পরিয়ে চলে নিছে। ঝোড়ো বাতাস, ভারী বৃষ্টিতে বিধ্বস্ত পুরো এলাকা। মাথা গোজার ঠাই হারিয়ে দিশেহারা বেশিরভাগ পরিবার। থাকার তো মনে করেন জায়গা নাই, থাকার জন্য মনে করেন কিছুই করলে ভালো হইতো। কলাপাড়ার 12 ইউনিয়ন ও 2 পৌরসভায় দুর্গতের সংখ্যা 75,130 জন। পুরোপুরি বিধ্বস্ত 140টি বাড়ি আর আংশিক ক্ষতিগ্রস্ত 600-র উপরে। মারা গেছেন 1 জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কলাপাড়া, পটুয়াখালী। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সুন্দরবনে এখনো পর্যন্ত 39টি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। ঝড়ে আহত 17টি হরিণকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ডুবে গেছে বনের মিঠা পানির পুকুর। ক্ষতিগ্রস্ত হয়েছে বন ফাঁড়ির জেটি, সড়ক ও বনকর্মীদের আবাসিক ঘর। বন বিভাগের দাবি, ঝড়ে অবকাঠামোর ক্ষতি 5 কোটি টাকারও বেশি। ঘূর্ণিঝড়ে আঘাতে বিপর্যস্ত হয় পূর্ব সুন্দরবনের দুবলার চর। এখানে প্রায় 100 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস তছনছ করে চারপাশ। ভেসে আসে বনের হরিণ। ঝড়ের সময় জামতলা, কটকা, করমজল, বুড়িগোয়ালিনী, কলাগাছিয়া, হলদিবুনিয়া সহ 15টি স্থান থেকে মারা যাওয়া হরিণ ও আহত হরিণ ভেসে আসে। কটকা অভয়ারণ্য কেন্দ্র থেকে আমরা মৃত হরিণ উদ্ধার করেছি এবং সেটা মাটি চাপা দিয়েছি। এছাড়া বিভিন্ন জায়গায় পানির স্রোতে ভেসে যাওয়া কিংবা আহত অবস্থায় আমরা 17টি হরিণ জীবিত উদ্ধার করেছি। পরবর্তীতে সেটি সেবা শুশ্রূষা করে বনে অবমুক্ত করেছি। 26-27 মে ঘূর্ণিঝড় রেমাল সরাসরি আঘাত হানে সুন্দরবনে, সাথে 135 মিলিমিটার ভারী বৃষ্টি। এতে পশ্চিম সুন্দরবনের কলাগাছিয়া, হলদিবুনিয়া, পুষ্পকাঠি, নটাবেকি, মান্দারবাড়িয়া বনের মিঠা পানির পুকুর প্লাবিত হয়েছে জোয়ারের নোনা পানিতে। বিপর্যস্ত হয়েছে জেটি, বনফাড়ির রাস্তা ও ঘর। ঝড়ের সময় এখানে তীব্র বাতাসে বিপর্যস্ত হয় চারপাশ। আমার অভিজ্ঞতা থেকে এইটাই মানে সর্বোচ্চ ঝড় আমি পাইছি। এখানে আমার একটা কাঠের জেঠি ছিল, জেঠিটাও ভেঙে চুরে লন্ডভন্ড হয়ে গেছে। বন বিভাগের দাবি, ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত 5 কোটি টাকার অবকাঠামো ধ্বংস হয়েছে, যা দ্রুত সংস্কার প্রয়োজন। বনের অভ্যন্তরে বন বিভাগের প্রায় শতাধিক পুকুর, যেটা মিষ্টি পানির একমাত্র উৎস ছিল বনের মধ্যে, এবং বিভিন্ন বন্য প্রাণী, বনজীবী এবং বনকর্মীরা যেটা খাবারের কাজে ব্যবহার করতেন, প্রতিটি পুকুরে নোনা পানিতে নিমজ্জিত হয়ে গেছে। ফলে মাঠ পর্যায়ে এখন খাবার পানির তীব্র সংকট বিরাজ করছে। বনের হরিণ ও শূকরের মৃতদেহ উদ্ধার করা হলেও বাঘ, বানর সহ অন্য প্রাণীদের হতাহতের তথ্য নেই বন বিভাগের কাছে। সেই সাথে সুন্দরবনের পরিবেশ, গাছ ও জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নিরূপণে অনুসন্ধান চলছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সুন্দরবন, সাতক্ষীরা।
ঘূর্ণিঝড়ের পরে টানা বৃষ্টিতে স্থবির দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। ক্রেতাশূন্য বাজারে বেচা কেনা নেই বললেই চলে। এছাড়া দফায় দফায় বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে গুদামে রাখা পণ্য। ঈদের আগে এমন পরিস্থিতিতে দিশেহারা ব্যবসায়ীরা। এ যেন এক অচেনা খাতুনগঞ্জ। কুলি মজুরের হাঁক ডাক নেই, নেই ক্রেতা বিক্রেতার ব্যস্ততা। ঝুম বৃষ্টিতে অলস সময় কাটছে আড়তদার, মোকাম মালিক এবং শ্রমিকদের। কিছু পণ্যবাহী গাড়ি আসলেও বৃষ্টির কারণে পণ্য উঠানামায় দুর্ভোগে পড়েছেন তারা। সবচেয়ে বেশি বিপাকে শ্রমিক ও বিভিন্ন পচনশীল পণ্যের ব্যবসায়ীরা। বেচা কিনা নাই, এই জন্য মানে আঙ্গ কোনো কামাই রুজি নাই, আঙ্গ মানে লইতে হইতে খাইতে কষ্ট। এই আজিয়া ধরো এই যে এক সপ্তাহ পর্যন্ত পুরা ধরো এই যে আমাকে একারে অসুবিধা। একদিকে বিক্রি নেই, অন্যদিকে বৃষ্টির পানিতে গেল 4 দিন ধরে সয়লাব পুরো এলাকা। গুদামে রাখা অনেক পণ্য নষ্ট হচ্ছে পানিতে। এতে আমদানি করা পণ্য যথাসময়ে বিক্রি করা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। কোরবানি ঈদের আগে এমন পরিস্থিতিতে দিশেহারা তারা। বৃষ্টির কারণে বেচা কিনা আগে গত 2 দিন আগে যে অবস্থা ছিল তার চেয়ে অনেক কমে গেছে, 50% কম। তারপর আপনার বৃষ্টির কারণে মোকাম থেকে মাল এখানে আসতেছে না, যার কারণে এখানে যেগুলো আছে গতকালের চেয়ে আজকে 2-3 টাকা বাড়তে চাচ্ছে। মাল আসছে কম, একটা বিক্রি নাই বললেই চলে। কয়েকদিন ধরে প্রযুক্তি অনেক খরচে, দোকান ভাড়া উঠতেছে, এক্সট্রা বিল, কারেন্ট বিল সবগুলো উঠতেছে, কোনোটা বন্ধ নাই। সাধারণত খাতুনগঞ্জে প্রতিদিন 1200 কোটি টাকার পণ্য বেচা কেনা হয়, তবে গেল 4 দিনে তা 3 ভাগের 1 ভাগে নেমে এসেছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজশাহীতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টিতে গাছেই নষ্ট হয়ে যাচ্ছে লিচু। কালচে আকার ধারণ করার পাশাপাশি ফেটে যাচ্ছে সুস্বাদু ফলটি। এছাড়া ঝরে পড়ছে ফজলি, লক্ষণভোগ ও আশিনা জাতের আম। এই অবস্থায় পরিপক্ক ফল দ্রুত বাজারজাতের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। জ্যৈষ্ঠ শুরুতে রাজশাহীর বাজারে উঠতে শুরু করে দেশি জাতের লিচু। নামানোর অপেক্ষায় ছিল পূরবী, চায়না, বেদানা সহ বেশ কিছু জাত। এরই মধ্যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে লণ্ডভণ্ড চাষিদের স্বপ্ন। এবার মুকুল ভালো আসলেও তীব্র তাপপ্রবাহ, এরপর ঘূর্ণিঝড়ের প্রভাবে গাছেই নষ্ট হচ্ছে লিচু। এ অবস্থায় লোকসানের শঙ্কায় রয়েছেন বাগান মালিকরা। গাছে ফল ছিল, কিন্তু বর্তমানে তাপদহে লিচু একবারে পুড়ে গেছে এবং ঝড়ে অনেক সব পড়ে গেছে। নিচে তো ধরেন যে পুড়া বাদ হয়ে গেছে, নিচে ধরেন যে আর করার কিছু না, এগুলো ফেলে দিতে হবে। নিচে 70-80 হাজার টাকা খরচ করছি, সে টাকাটাও আমরা পাবো না, এবং যেটা আছে গাছে সেটাও এখন ফেটে চলে যাবে রোদের তাপে। লিচুর পাশাপাশি ঝরে পড়ছে গাছের আম। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি এড়ানোর সুযোগ নেই উল্লেখ করে পরিপক্ক ফল দ্রুত বাজারজাতের পরামর্শ কৃষি বিভাগের। আমাদের কৃষকদের কাছে যে পরামর্শ হচ্ছে সেটা হলো যে আপনারা দ্রুত হারভেস্ট করবেন, হারভেস্ট করে বাজারে এটা বাজারজাত করতে হবে, এটা বিক্রি করা। তাছাড়া অন্যভাবে এটা রিকভারি, দাগটা কালো দাগ বা রিকভারি করা সম্ভব না। এবার রাজশাহীতে 30,800 টন লিচুর উৎপাদন লক্ষ্য এবং আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,315 টন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। নরসিংদীতে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। মঙ্গলবার রাত 12:15টার দিকে মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, রাতে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় থেকে 8 থেকে 10 জন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বাসায় ফিরছিলেন মাহবুবুল হাসান। পথে কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত হামলা করে। এ সময় আহত হন 3 জন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চেয়ারম্যান মাহবুবুল হাসানকে মৃত ঘোষণা করেন। আহত 2 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। রাজনৈতিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যার ঘটনা বলে দাবি কর্মী সমর্থক ও স্বজনদের। সংবাদ পাওয়ার পরে তাৎক্ষণিকভাবে আমি হাসপাতালে এসেছি। আসার পরে 2 জনকে ঢাকা রেফার করা হয়েছে, আর সাবেক চেয়ারম্যান মাহবুব চেয়ারম্যানকে মৃত ঘোষণা করা হয়েছে। অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে, আর সকল সংস্থাই কাজ করছে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ সহযোগী সাইফুল আলম মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে যশোর শহরের চাঁচড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে 960 গ্রাম বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। সাইফুল অভয়নগর পায়রা ইউনিয়নের দত্তগাতি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায় তিনি দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন। সেখান থেকে ভারতীয় মোবাইল নম্বর ব্যবহার করে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে নানা দিক নির্দেশনা দিয়ে আসছিলেন। সম্প্রতি সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার পর তিনি সাতক্ষীরা বর্ডার পার হয়ে যশোরে একটি মাছের হ্যাচারিতে আত্মগোপনে ছিলেন। দুটি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি সাইফুল। $960 গ্রাম বোমা তৈরির যে সরঞ্জাম এগুলো সহ তাকে হাতে নাতে অ্যারেস্ট করি এবং সে একটি ঘরে সে ছিল, সেটা মাছের আড়তের ভিতরে একটা ঘর, সেখানে কিন্তু লুকায় ছিল 5 দিন যাবত। তো আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের 56 নম্বর ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে মঙ্গলবার কিছু মাংস উদ্ধার করেছে ভারতের সিআইডি ও বাংলাদেশের ডিবি পুলিশ, যেগুলো ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহের খণ্ডিত অংশ বলে ধারণা করছে পুলিশ, যা নিশ্চিত হওয়া যাবে ডিএনএ পরীক্ষার পর। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার গত 12 মে ভারতে যান চিকিৎসার কথা বলে। 13 মে থেকেই তিনি নিখোঁজ। এরপর 22 মে খবর আসে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন হন তিনি। ঘটনার পর নড়েচড়ে বসে কলকাতা ও ঢাকার গোয়েন্দা পুলিশ। যৌথ অভিযানে নামে দুই দেশের পুলিশ। অবশেষে নিখোঁজের 15 দিন পর ঘটনাস্থল সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হলো কিছু মাংস। পুলিশের ধারণা এগুলো এমপি আজিমের মরদেহের অংশবিশেষ। প্রত্যক্ষদর্শী ও আবাসনের পরিচ্ছন্নতা কর্মী সিদ্ধেশ্বর মণ্ডল জানান, উদ্ধার করা মাংসগুলোর ওজন প্রায় 4 কেজি। ছোট ছোট পিস করে প্যানের মধ্যে দিয়ে ফ্ল্যাশ করিয়ে দিয়েছে। ফ্ল্যাশ করে সেই মাংসটা ফ্ল্যাশ থেকে পাইপের মধ্যে দিয়ে ম্যানুয়ালে সেফটি ট্যাঙ্কে গিয়ে জমা হয়। এর আগে মঙ্গলবার সকালে সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে অভিযান চালানোর কথা জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। তাদেরকে রিকোয়েস্ট করার পরে তারা কিন্তু সেখানে এই সেফটি ট্যাঙ্কি সোয়ারেজ লাইনে তারা ফ্লাশ করে সেফটি ট্যাঙ্কি থেকে তারা সেখান থেকে বেশ কিছু মাংসের টুকরা তারা কিন্তু উদ্ধার করেছে এবং সাথে সাথে এই মাংসের টুকরাগুলি কিন্তু ফরেনসিকের জন্য কিন্তু রাখা আছে। এমপি আজিম হত্যার রহস্য উদ্ঘাটনে বাংলাদেশ ও ভারতে গ্রেপ্তার মোট 4 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুই দেশের পুলিশ। তাদের দেয়া তথ্যেই মরদেহ উদ্ধার অভিযানে নামে কলকাতার সিআইডি ও বাংলাদেশের ডিবি পুলিশ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে 6 জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া 9 জুন তার স্ত্রী ও মেয়েকে তলব করেছে সংস্থাটি। এর আগে সাবেক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী ও মেয়ের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ করার আদেশ দেয় আদালত। একই সঙ্গে তাঁদের ব্যাংক হিসাব আটক করারও আদেশ দেয়া হয়। ঢাকা মহানগর আদালতে সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন মঙ্গলবার এই আদেশ দেন। গত 22 এপ্রিল সংবাদ সম্মেলনে দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন জানান, বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে। এরপর 23 এপ্রিল হাইকোর্ট এক আদেশে বেনজির আহমেদের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতির বিষয়টি হলফনামা আকারে 2 মাস পর জানাতে দুদককে নির্দেশ দেন। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের আইজিপি ছিলেন। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির প্রশ্নে সরকার বিব্রত নয় বলে সাফ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অপরাধ অস্বীকার করে পার পাবার সুযোগ নেই, দুর্নীতির ব্যাপারে সরকার আপোষহীন। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে সংবাদ সম্মেলনে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুর্নীতির বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে তদন্ত করার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী। সাবেক সেনা প্রধানও যদি অপরাধী হন তাহলে তার বিষয়ে তদন্ত করতে দুদকের বাধা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এদেশে 75 পরবর্তীকালের একমাত্র রাজনীতি ক্ষমতাসীন রাজনীতিক যিনি অপরাধীকে অপরাধী হিসাবেই দেখেন,
দলের লোকও ক্ষমা নেই। আজিজ আহমেদ ও বেনজির আহমেদের বিষয়ে বিএনপি নেতাদের মন্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন বিতর্কিত ব্যক্তিদের বিষয়ে বিএনপি সরকারের আমলের দৃষ্টিভঙ্গি নিয়ে। তাদের আমলে আশরাফুল হুদা আইজিপি কে করেছে তার বিচার? এ কোহিনুরের বিচার কি হয়েছে? আশরাফুল হুদা রকিবুল হুদার বিচার কি হয়েছে? তাদের আমলে তারা যেসব তাদের যে নেতারা দুর্নীতি করেছে, হাওয়া ভবনের দুর্নীতি, এগুলোর বিচার কি তারা কোনোদিন করবে? অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শনের অংশ হিসেবে বৃহস্পতিবার পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিবেদনটি থাকছে সংবাদের পরের অংশে। রাজশাহীতে বঙ্গবন্ধুর মুরাল নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে চাঁদাবাজরা। অভিযুক্তদের 7 দিনের মধ্যে আটক করার নির্দেশ দিয়েছে আদালত। ভবিষ্যতে আর কোনো সন্ত্রাসী যাতে এই সাহস না দেখায় সেজন্য কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতিরা। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডে নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু ও জাতীয় 4 নেতার মুরাল। সম্প্রতি সেই কাজের জন্য 10 লাখ টাকা চাঁদা দাবি করে কাজ বন্ধ করে দেয় সন্ত্রাসীরা। মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত খবরটি হাইকোর্টের নজরে আনেন 2 আইনজীবী। আদালতকে তারা জানান, রোববার 20-25 জনের একদল যুবক মুরাল নির্মাণের কাজ বন্ধ করে দেয়। পরের দিনই রাজশাহীর বোয়ালিয়া থানায় জিডি করে পানি উন্নয়ন বোর্ড। শুনানি শেষে 7 দিনের মধ্যে চাঁদাবাজদের গ্রেপ্তার করতে আইজিপি ও রাজশাহী পুলিশ কমিশনারকে নির্দেশ দেয় আদালত। মুরাল নির্মাণে যে সকল সন্ত্রাসীগণ বাধা দিয়েছে, এই সকল অপরাধীদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে না, এই মর্মে স্বপ্রণোদিত রুল জারি করেছেন এবং এর সঙ্গে 7 দিনের মধ্যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মহামান্য হাইকোর্ট বিভাগের এই সংশ্লিষ্ট বেঞ্চে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন। ভবিষ্যতে আর কেউ যাতে এমন সাহস না পান সেজন্য কঠোর হওয়ার আদেশ দিয়েছেন আদালত। বাংলাদেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেসব কাজগুলাও এই চাঁদাবাজির কারণে বন্ধ হয়ে গেছে। এগুলা কোনোভাবে করতে দেওয়া যায় না, এ সংক্রান্ত আদালত অবজারভেশন দিয়েছে এবং আদালত কথা বলেছে, ইতিপূর্বে যা হয়েছে এখন থেকে এমন কোনো নিউজ হলে আমার কোর্ট তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। জানা গেছে, যারা চাঁদা দাবি করেছেন তারা রাজনৈতিক দলের কর্মী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অসচ্ছল মুক্তিযোদ্ধা যাদের জায়গা আছে কিন্তু বাড়ি তৈরির সামর্থ্য নেই, তাদের এই সমস্যা সমাধানে বীর নিবাস নামের বাড়ি তৈরির প্রকল্প নেওয়া হয়। এজন্য 732 বর্গফুট জায়গায় ঘর তৈরিতে সরকারি বরাদ্দ 14 লাখ টাকা। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হলেও নীলফামারীর ডিমলায় তা ভেস্তে যেতে বসেছে কর্মকর্তাদের উদাসীনতায়। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এই প্রকল্প বীর নিবাস নিয়ে স্বপ্ন দেখেন নীলফামারীর ডিমলা উপজেলার 32 মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার। কিন্তু ঠিকাদারের অনিয়ম আর কর্মকর্তাদের উদাসীনতায় নানা প্রশ্নের মুখে এই উদ্যোগ। বাড়ি যে পাইলাম, বাড়ি পাইতে কোনো লাভ নাই। বাড়ি দিয়ে ঘর দিয়ে জল পড়তেছে, কোনো বিম নাই, কোনো রড নাই, ঘরের বানও এটার বানও খুব খারাপ, আর ঘর দিয়ে এখন পানি পড়তেছে, পানি একদম চয়ে পড়তেছে। ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় হস্তান্তরের আগেই ধরেছে ফাটল, আবারও কোথাও কাজ শেষ না করেই চলে গেছে ঠিকাদার। 2.5 বছর আগের থেকে হয়েছে ওই কাজটা, ওইখান থেকে কাজটা বন্ধ হয়ে আছে। কাজটা খুবই নিম্নমানের কাজ। রড দিছে কি দেয় নাই, আমাদেরকে দেখায়ও নাই। ছাদ ঢালাই করছে, দরজা জানলা তো ভাঙি যাচ্ছে। ওরা লাগিয়ে দিছে যেমন ওইরকমই আছে, কিন্তু দরজা ভাঙি পড়ে যাচ্ছে। এসব অনিয়মের অভিযোগ করতে গিয়েও অনেকেই পড়েছেন কর্মকর্তাদের রোষানলে। জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকার নিকট জোর দাবি জানাচ্ছি। ঠিকাদারি প্রতিষ্ঠান বা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে এই প্রকল্পের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন ভিন্ন কথা। যেগুলো এখনই অভিযোগ করা হচ্ছে সেগুলো আমরা ঠিকাদারের মাধ্যমে সংশোধন করে দিচ্ছি, আর যেগুলো আল্লাহ মাফ করুক ভবিষ্যতে আরও আসবে সেগুলো ঠিকাদার অবশ্যই সংশোধন করে ফাইনালি ঘরগুলো হস্তান্তর হবে।
সরকারি অর্থে অপচয় বন্ধ এবং বীর মুক্তিযোদ্ধাদের অসম্মানকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মাহমুদ আল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নীলফামারী। দিনাজপুরে ধান কাটা মাড়াইয়ে কম্বাইন হারভেস্টার মেশিন কৃষকদের গলার কাঁটা হয়েছে। বারবার মেশিন নষ্ট হয়, সময় মতো ধান কাটতে না পারা এবং সরবরাহকারী প্রতিষ্ঠানের অসহযোগিতায় বিপাকে পড়েছেন তারা, হচ্ছেন ক্ষতিগ্রস্ত। এ বিষয়ে পাওয়া অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। প্রতি বছরই শ্রমিক সংকটে ধান কাটা মাড়াই নিয়ে দুর্ভোগে পড়েন দিনাজপুরের কৃষক। এই সংকট দূর করতে এবং সময় ও খরচ বাঁচাতে ভর্তুকি দিয়ে কৃষককে কম্বাইন্ড হারভেস্টার দেয় কৃষি বিভাগ। শুরুতে সুবিধা পেলেও যন্ত্রটি নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। 16 থেকে 17 লাখ টাকায় কেনা এসব যন্ত্র বারবার নষ্ট হলেও কোনো সেবা দিচ্ছে না কোম্পানি, বরং কৃষকদের বেশি দামে যন্ত্রাংশ কিনতে বাধ্য করার পাশাপাশি কিস্তির টাকা নিয়েও করা হচ্ছে হয়রানি। কোনো পাসপাতি পাওয়া যায় না, আর যদি পাওয়া যায় যেটার দাম হলে 400 টাকা, দাম হচ্ছে 5000। একটা খারাপ হয় একটা ভালো করে, একটা খারাপ হয়, এইভাবে মানে আজও চলতেছে গাড়িটা। কিন্তু এভাবে এটা চলে কেউ লাভবান হতে পারবে না। এই গাড়ি 2টা গাড়ি আমাদের উঠাই নিয়ে গেল, কিস্তি দিতে পারিনি। কিস্তিতে তো নেওয়া ছিল, আমাদের গাড়ির টাকা দিতে পারিনি। কৃষকদের এসব অভিযোগ অস্বীকার করেছে হারভেস্টার মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান। দেখাচ্ছেন নানা অজুহাত। পার্টস নিয়ে আসতে হয়তো সময় লাগে, কাস্টমারের প্রয়োজন এখন, এটা আসতেছে 2 দিন পরে বা 3 দিন পরে। এই জন্য কিছু কারণে আমাদের সার্ভিসটা লেন্জি হয় আর কি। কৃষকদের ভোগান্তির বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কৃষি কর্মকর্তা। উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা কোম্পানির সাথে এবং কৃষকের সাথে আলোচনা সাপেক্ষে এটির যথাযথ ব্যবস্থা গ্রহণ করব এবং আশা করি সমস্যাটির দ্রুত সমাধান হবে। গত 4 বছরে জেলায় 500 কম্বাইন্ডার হারভেস্টার কিনেছেন কৃষকরা, যার মধ্যে শতাধিকই পড়ে আছে বিকল হয়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।